ওকে, সো আজকে আমাদের ডে 1 নিট 2023 জন্য আমরা যে কমপ্লিট কোর্স চালু করব বলেছিলাম, সো তার ডে 1। তো ডে 1 আমরা কি ডিসকাস করব? ডে 1 ডিসকাস করব ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। সো বেসিক্যালি পুরো ক্লাসগুলো একটা 11 একটা 12, একটা 11 একটা 12 এই সিকোয়েন্সে চলবে, যাতে 11 অ্যান্ড 12 একসাথে প্র্যাকটিসে থাকি আমরা সবসময়। সো প্রথম 6 মাস শুধু 11 করলাম, তারপরে 6 মাস 12 করলাম, গিয়ে দেখবো 11টা অলরেডি প্রথম 6 মাসের পড়া সব ভুলে গিয়েছি। তো সেটা যাতে না হয় ওই কারণে আমরা কম্বাইনভাবে করব। সো থিওরি নিউমেরিক্যালস একসাথে চলতে থাকবে। তো এই ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের এই চ্যাপ্টারটা কিন্তু ম্যাক্সিমাম ইনস্টিটিউট বাদ দিয়ে দেয়, বা কোচিং সেন্টারগুলো ম্যাক্সিমামই পড়াতে চায় না। প্রচুর দেখবে ভালো ভালো অথরেরও বই আছে যার স্টার্টিং চ্যাপ্টার ইউনিট ডাইমেনশন নেই, বা থাকলেও জাস্ট এক পাতা বা দু পাতা ছেড়ে দিয়েছে। সো ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট নিটের রেসপেক্টে কিন্তু প্রচণ্ড ভাইটাল একটা চ্যাপ্টার। সো এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট দুটো তো থাকেই থাকে কোনো বছর, যেমন এই বছর বা এর আগের বছরগুলোতে কিন্তু 3টে করে কোশ্চেন দিয়েছে এখান থেকে। সো দ্যাটস ওয়াই মোটেও 45টা বা 50টা কোশ্চেন, তার ভিতরে 3টে যদি একটা সিঙ্গেল চ্যাপ্টারতে থাকে তাহলে মোটেও এটা বাদ দেওয়ার মতো চ্যাপ্টার নয়, এটা ভাইটাল চ্যাপ্টার নিঃসন্দেহে। বাট ম্যাক্সিমাম ইনস্টিটিউট এটাকে বাদ দেয় ইন দ্য সেন্স যে হ্যাঁ এটা তো সহজ জিনিস, তোমরা তো পেরে যাবে, তোমরা বাড়িতে করে নেবে, তাহলে টাইম সেভ হবে। ইনস্টিটিউটে আমরা টাফ চ্যাপ্টারগুলো বা অন্য যে ভাইটাল চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়িয়ে দেবো। তো অবভিয়াসলি বাড়িতে কেন পড়া যাবে না, বাড়িতে পড়াই যায়। বাট যেহেতু ইনস্টিটিউট ওটাকে লুজ দিচ্ছে, হ্যাঁ এটা তো সহজ পারা, তোমরা পড়ে ফেলতে পারবে, তো আমরাও অটোমেটিক লুজ দিয়ে ফেলি। দ্যাট মিনস সেই সাজেশনের উপরে এবার সাজেশন করা। তো ওইখানে গিয়ে ওটা ওই সহজ জিনিসটা বাদ থেকে যায়, আর সহজ জিনিসটা এক্সামে এলে ওই অত সহজ হওয়ার সত্ত্বেও আমরা অ্যাটেন্ড করতে পারি না। তো এই কারণে আমরা সেই চ্যাপ্টারটা পড়বো এবং কেয়ারফুলি পড়বো, যে প্রতিটা ছোটো ছোটো যে টপিকগুলো আছে সেগুলো এখান থেকে দেখবো, ডিসকাস করবো। ওকে, সো ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট করলে একদম পুরো স্টার্টিং 3টে পার্ট দিয়ে গোটা চ্যাপ্টারটা তৈরি। একটা হচ্ছে ইউনিট, একটা হচ্ছে ডাইমেনশন, ওকে, অ্যান্ড অলসো লাস্ট পার্ট হচ্ছে মেজারমেন্ট। ওকে, সো এই 3টে পার্ট ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট। সো এই 3টে পার্টের থেকেই কিন্তু অলমোস্ট একটা করে কোশ্চেন আসে। তো সবার ফার্স্ট আমরা ডিসকাস করবো ইউনিট, দেন ডাইমেনশন অ্যান্ড অলসো মেজারমেন্ট। তো এই মেজারমেন্টের ভিতরে কী পড়বে? মেজারমেন্টের ভিতরে দুটো পার্ট আছে। সো একটা মেজারমেন্টের পার্টে পড়ছে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ইনস্ট্রুমেন্ট মিনস ভার্নিয়ার ক্যালিপার্স, তারপরে স্ক্রু গেজ। সো এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, তো সেই ইনস্ট্রুমেন্টগুলো পড়বে। আর একটা পার্টে পড়বে এরার ক্যালকুলেশন। ওকে, সো এই হচ্ছে দুটো পার্ট পড়বে এখান থেকে। আর ইউনিটের মতো ডাইমেনশনের মতো সিঙ্গেল টপিক নিয়ে থাকবে। এছাড়াও এই মেজারমেন্টের আন্ডারে আরও ছোটো কিছু ক্যালকুলেশনের পার্ট পড়বো, যেমন সিগনিফিকেন্ট ফিগার কী জিনিস, রাউন্ড আপ করা। ওকে, সো এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো, সেগুলো মেজারমেন্টের আন্ডারে রাখবো, বাকি ইউনিট ডাইমেনশনের মতো চলবে। তো আজকের এই ভিডিওতে আমরা শুধু দুটো পার্ট করব না, একটা হচ্ছে ভার্নিয়ার অ্যান্ড স্ক্রু গেজের এই পার্টটা করবো না, আর এই রাউন্ড আপের পার্টটা বাদ দেবো। বাকি সব কমপ্লিট ইনফরমেশান ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট থেকে সেইগুলো থাকবে। ওকে, সো এই দুটো এই কারণে করবো না, এই দুটো একটু অন্যরকম। সো দ্যাটস ওয়াই এদের জন্য একটা সেপারেট ভিডিও রাখবো। এই ভিডিওর ভিতরে এইগুলো আমরা ডিসকাস করছি না। ওকে, চলো। সো তাহলে সবার ফার্স্ট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইউনিট কেন দরকার, বা ইউনিট কী জিনিস, সেটা খায় না গায়ে মাখে। সো সেটা সবার আগে জানা উচিত। সো ইউনিট কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, আমি সাপোজ দোকানে গেলাম, দোকানে গিয়ে বললাম দাদা আমার 2 চাল দিন, দাদা আমার 3 তেল দিন, দাদা 5 জামা দিন। সো এরকম হোয়াট এভার যে এরকম যদি ননসেন্স টাইপ এগুলো কথা বলি, তাহলে আমাদের অবভিয়াসলি কানে নিচে চড় দেবে, নাহলে পাগল বলে পাগলা করে ভর্তি করে দেবে, নো ডাউট। সো দ্যাট মিনস আমাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে দাদা 2 কেজি চাল দিন, দাদা 3 লিটার তেল দিন, বা হোয়াট এভার লিকুইড যেগুলো মাপা হয় জল দিন। তো দ্যাট মিনস এই যে কেজি বা লিটার বা মিটার, এই টার্মগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। এটা যতক্ষণ আমি ইউজ করছি ততক্ষণ আমি আমার মনের ভাবটা বা ফিলিংসটা পুরোপুরি সামনের জনকে বোঝাতে পারবো না। দ্যাটস ওয়াই ইউনিট প্রচণ্ড জরুরি। আবার এর সাথে সাথে ধরো ইউনিট হলো, আমি ইউনিটের নামধামগুলো সব জেনে গেলাম, বাট প্রপারলি ইউজ করতে পারলাম না মিনস আমি সাপোজ যেখানে চাল সেটা কেজিতে মাপা উচিত, 2 কেজি চাল দিন, তা না বলে দাদা বললাম দাদা 2 লিটার চাল দিন, দাদা 2 মিটার চাল দিন। তো এই লিটার বা মিটার এগুলো তো চাল মাপার জন্য ইউজ হয় না, আমরা ইউজ করি না। সো তার এখানে কি ভুল ইউজ হলো, আমি 3 লিটার তেলের জায়গায় বললাম 3 মিটার তেল দিন, বা 3 মোল তেল দিন। সো এরকম এগুলো তো বেকার টাইপের ওয়ার্ড না। সো এগুলো তার প্রপারলি ইউজ হচ্ছে না, বা রং ইউজ এগুলো। সো এই যে ভুলভাল যে ইউজ করছি, তার মানে কি, তার আমার কাছে কোনো রাইট
প্রসেস নেই বা ওয়ে নেই যে ওয়েতে ওইগুলো এক্সপ্রেস করতে হয়, তো সেই ওয়েগুলো শিখতে হবে। দ্যাট মিনস আমাদের কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে যে সিস্টেমের আন্ডারে এদেরকে প্রপারলি ইউজ করা যায়। কোথায় কেজি ইউজ হবে, কোথায় লিটার ইউজ হবে, কোথায় মিটার ইউজ হবে, কোথায় সেন্টিমিটার ইউজ হবে, তো সেই সিস্টেমগুলো থাকবে। ওকে, সো ইউনিট যদি একদম পুরো স্টার্টিং থেকে বলি তাহলে ইউনিটকে আমরা কত রকমভাবে ক্লাসিফিকেশন করি? ইউনিট, সো ইউনিট বেসিক্যালি দু রকম। তো একটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল মানে প্রাথমিক যে এককগুলো ছিল, এরকম কতগুলো আছে? 7, টোটাল আছে 7টা। কী আছে তার ভিতরে? আমাদের প্রথমেই আছে কিলোগ্রাম, মানে কোনো কিছুর মাস মাপার জন্য, যেটা মাস মাপার জন্য ইউজ হয় সেটা আমরা কি ইউজ করি? কিলোগ্রাম, যার সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন কেজি। সেকেন্ড হচ্ছে ধরো আমাদের টাইম, সময়, এটাকে মাপার জন্য আমরা কি ইউজ করি? সেকেন্ড ইউজ করি। লেন্থ মাপার জন্য আমরা কি ইউজ করি? মিটার ইউজ করি। তারপরে আমাদের ধরো আছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, শর্টে লিখছি লুমিনিয়াস ইন্টেন্সিটি, বাংলায় এটাকে বলে কি? দীপন প্রাবল্য। তো এই লুমিনিয়াস ইন্টেন্সিটি, যেটাকে ক্যান্ডেলা, সিডি দিয়ে লেখা হয়, ক্যান্ডেলা। আমাদের আর কি আছে? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, শর্টে লিখলাম সাবস্ট্যান্স, এসইউবি। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স দ্যাট মিনস পরিমাণ, যেটা আমরা মোল টার্মে আমরা কেমিস্ট্রিতে প্রচুরবার দেখেছি, মোল, 1 মোল 2 মোল, 1 মোল হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন, সো সেরকম সেই মোল। আর কি আছে? আর আছে আমাদের ধরো টেম্পারেচার। ওকে, সো টেম্পারেচার, এটাকে আমরা কি দিয়ে ইউজ করি? কেলভিন, ক্যাপিটাল কে। ওকে, সো এবারে আর কি আছে? ধরো কারেন্ট, যেটা আমরা ইলেকট্রিসিটিতে যেটা ইউজ করি। ওকে, সো এটাকে আমরা কি লিখি? অ্যাম্পেয়ার। ওকে, সো এই যে 7টা, 1 2 3 4 5 6 7, তো এই 7টাকে আমরা কি বলি? ফান্ডামেন্টাল ইউনিট। হোয়াই ফান্ডামেন্টাল? বিকজ এরা হচ্ছে একদম প্রাথমিক, যে এরা যখন তৈরি হয় এদেরকে কারো সাহায্য লাগে, এরা একাই তৈরি হতে পারে। এবার আদার্স যে ইউনিটগুলো আছে তাদেরকে তৈরি করতে গেলে এদের সাহায্য লাগে, দ্যাটস ওয়াই এরা হচ্ছে ফান্ডামেন্টাল, যে একদম শুরু থেকেই আছে। এদের তৈরি হতে গেলে কারো সাহায্য লাগে না, বাট অন্যরা তৈরি হতে গেলে এদের সাহায্য ছাড়া তৈরি হতে পারবে না। এবারে আরও দুটো ইউনিট আছে, এটা তো গেল এমনি ফান্ডামেন্টাল, তাদেরকে আমরা বলি সাপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, সো হোয়াই সাপ্লিমেন্টারি? এরাও ফান্ডামেন্টাল বিকজ এদেরকেও ওরা একা তৈরি হয়, এদের কারো সাহায্য লাগে না, বাট একটা বেসিক ডিফারেন্স আছে। তো বেসিক ডিফারেন্স কি? এই যে 7টা আছে এরা একাই তৈরি হয় এবং এদের সাহায্যে অন্যদেরকে বানানো যায়। বাট এই যারা সাপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল আছে এরাও একা তৈরি হয়, বাট এদের সাহায্যে অন্য কোনো ইউনিটগুলোকে ডেভেলপ করা হয় না। সো এরকম দুটো ইউনিট আছে। একটাকে আমরা বলি যেটা আমাদের অর্ডিনারি অ্যাঙ্গেল বা নর্মাল যেটা অ্যাঙ্গেল আছে। ওকে, সো এটাকে আমরা কি লিখি? রেডিয়ান। আর একটা কি আছে? স্টেরেডিয়ান, যেটা সলিড অ্যাঙ্গেল, এটাকে আমরা লিখি এসআর, স্টেরেডিয়ান। ওকে, সো এই যে দুটো, এগুলো বেসিক্যালি অ্যাঙ্গেল, কোণ। তো এইগুলোকে আমরা বলি সাপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে মোট টোটাল ফান্ডামেন্টাল কত হলো? 7 আর 2 9টা হলো। সো এই যে ছোট্ট একটা ইনফরমেশান, এই ইনফরমেশান থেকে এবারে নিট 2022-এ, কিন্তু সরি 2021-এ এখান থেকে কোশ্চেন দিয়েছে, 21 নয় 22-এ এখান থেকে কোশ্চেন এসেছিলো। ওকে, সো কী কোশ্চেন এসেছিলো? নিট 2022-এ এখান থেকে কোশ্চেন দিয়েছিল, একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, দ্যাট মিনস রেডিয়ান, আর একটা সলিড অ্যাঙ্গেল। বলছে এদের ভিতরে সঠিক কম্বিনেশন কোনটা, দ্যাট মিনস ওই মিল আর অমিল টাইপের, এর কিছু প্রপার্টি আছে, ওর কিছু প্রপার্টি দিয়ে আছে, দিয়ে 4টে অপশান করে দিয়েছিল, যে নর্মাল অ্যাঙ্গেলের ইউনিট আছে বাট সলিড অ্যাঙ্গেলের নেই, নর্মাল অ্যাঙ্গেলের ডাইমেনশন আছে বাট এর নেই, এদের দুজনেরই ইউনিট আছে বাট ডাইমেনশন নেই, দুজনেরই ইউনিট নেই, ডাইমেনশন নেই, এরকম টাইপের 4টে কম্বিনেশন করে দিয়েছিল। তো আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে, যদিও এখনো ডাইমেনশন ডিসকাস করিনি, বাট আমরা বেসিক্যালি জানি যে এই যে ইউনিটগুলো লিখছি এগুলো তো অবভিয়াসলি তার মানে নর্মাল অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল এদের ইউনিট আছে, এককগুলো কি রেডিয়ান অ্যান্ড স্টেরেডিয়ান, বাট এদের কোনো ডাইমেনশন নেই। তার মানে আমাদের যেটা 4টে অপশান হবে তার ভিতরে রাইট অপশান হবে যে বোথ হ্যাভ ডাইমেনশন বাট বোথ হ্যাভ ইউনিট বাট নো ডাইমেনশনস। ওকে, সো না সলিড অ্যাঙ্গেলের ডাইমেনশন আছে, না নর্মাল অ্যাঙ্গেলের ডাইমেনশন আছে। সো নর্মাল অ্যাঙ্গেল কোনগুলো? এই যে আমরা নর্মালি যেটা আমরা বলছি 30 ডিগ্রি 40 ডিগ্রি, সো যে কোনগুলো নর্মালি মাপি অর্ডিনারি। আর সলিড অ্যাঙ্গেল কোনটা? সলিড অ্যাঙ্গেল হচ্ছে কাইন্ড অফ 3 ডাইমেনশনাল কোণ, যেটা আমরা পড়বো ক্লাস 12-এর একটা চ্যাপ্টার আছে ইলেকট্রোস্ট্যাট।
ইলেকট্রোস্ট্যাট চ্যাপ্টারে আমরা যখন গসের থিওরাম পড়বো, গস বা গাউসের যে ল আছে, তো সেখানে আমরা দেখব যে কোনো একটা এরকম যদি অবজেক্ট থাকে, সো তার সেন্টার থেকে কোনো পয়েন্ট এইরকম 3 ডাইমেনশনাল একটা কোণ তৈরি করে, যেটাকে ডি ওমেগা দিয়ে লেখা হয়। আর পুরো যদি আমরা এই ডি ওমেগা মানে ছোট্ট একটা অ্যাঙ্গেল বোঝানোর জন্য, আর যদি পুরো সলিড অ্যাঙ্গেল বার করি তাহলে সেটাই ফর স্ফিয়ার আমরা দেখেছিলাম 4 পাই আসে যখন ইন্টিগ্রেশন করা হয়। ওকে, সো সেগুলো পরে জিনিস, এগুলো আস্তে আস্তে আমরা আসবো। বাট রিমেম্বার, এটা হচ্ছে নর্মাল যে অর্ডিনারি অ্যাঙ্গেল, যেটাকে রেডিয়ানে লেখা হয়, সলিড অ্যাঙ্গেল হচ্ছে স্ট্রেট রেডিয়ান, যেটা কাইন্ড অফ 3 ডাইমেনশনাল। তাহলে দুজনেরই দেখতেই পাচ্ছি ইউনিট আছে, বাট এদের কোনো ডাইমেনশন হয় না। তারও রিজন আছে কেন ডাইমেনশন হয় না। এই যে যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে বলি, অ্যাঙ্গেলকে কী করে লেখা হয়, আর্ক বাই রেডিয়াস। সো আর্ক দ্যাট মিনস সামথিং কিছু একটা ডিস্টেন্স, অ্যান্ড রেডিয়াস সামথিং কিছু ডিস্টেন্স বাই ডিস্টেন্স ডাইমেনশনলেস। ওকে, সো দ্যাটস এদের কিন্তু কোনো ডাইমেনশন থাকে না। আমরা আসছি, খুব তাড়াতাড়ি আসছি যে ডাইমেনশন কী করে অ্যানালিসিস করতে হয়। ওকে, সো তাহলে গেল, এই হচ্ছে আমাদের ইউনিটের গল্প। তো এই ইউনিটগুলো ছাড়া কিন্তু আমাদের ডেলি লাইফের কোনো এরকম ফিজিক্যাল কোয়ান্টিটি, সেগুলোকে বোঝানো বা ফিল করা খুব মুশকিল। নইলে দোকানে গিয়ে হবে যাতে 2-4 দিন 3-4 দিনের মতো গল্প হবে। দ্যাটস ওয়াই ইউনিটগুলো খুব জরুরি। যখনই ইউনিট কমপ্লিট হয়ে যাবে, এর সাথে অ্যাডিশনাল কিছু আমরা স্পেশাল ইউনিট দেখবো, তো সেই ইউনিটগুলো খেয়াল রাখতে হবে। ওকে, সো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এবারে বাকি যে ইউনিটগুলো সেগুলো সব হচ্ছে ড্রাইভড ইউনিট, মানে মানে ওদেরকে সব ডেরিভেশন করা হয়েছে। সো ওকে, সো ডেরিভেশন করে মানে এর সাথে এর কম্বিনেশন করে, এর সাথে এর কম্বিনেশন করে কম্পাউন্ড টাইপের ইউনিট বানানো হয়েছে। তো সেগুলো কারা হতে পারে, সেগুলো হতে পারে ভেলোসিটি, এর হচ্ছে কম্পাউন্ড ইউনিট, অ্যাসেলারেশন, ফোর্স, অ্যান্ড সো অন, ওয়ার্ক ডান, সামথিং। ভেলোসিটি কেন এটা কম্পাউন্ড ইউনিট বা কেন এটা ড্রাইভড ইউনিট? বিকজ ভেলোসিটি তৈরি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে সামথিং একটা ডিস্টেন্স, যেটা ফান্ডামেন্টাল ইউনিট, অ্যান্ড অলসো টাইম ফান্ডামেন্টাল ইউনিট, দুটো ফান্ডামেন্টালের কম্বিনেশনে তৈরি হয়েছে। অ্যাসেলারেশন যদি বলি, এ কী করে তৈরি হয়, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি তৈরি হয়েছে দুটো ফান্ডামেন্টাল দিয়ে, তার সাথে টাইম আর অলসো আনাদার ফান্ডামেন্টাল, দ্যাটস ওয়াই ফান্ডামেন্টাল দিয়ে তৈরি হচ্ছে। ফোর্স কী করে তৈরি হয়, ফোর্স তৈরি হয় মাস ইন্টু অ্যাসেলারেশন। মাস ইটসেলফ ফান্ডামেন্টাল ইউনিট, অ্যান্ড অলসো অ্যাসেলারেশন তো এখান থেকে ফান্ডামেন্টাল দিয়েই বানাতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই এরা হচ্ছে সব কম্পাউন্ড ইউনিট বা ডিরাইভ ইউনিট। সো এদেরকে ডিরাইভ করা হচ্ছে যে এইভাবে বানানো হচ্ছে। ওকে, সো এরকম বাকি যে যত ইউনিট আছে এই 7টা বাদ দিয়ে, তাদের সবাই কিন্তু সবেরা কম্পাউন্ড। সো কোনো একটা সিঙ্গেল টার্ম দিয়ে তৈরি নয়, সো অনেকগুলো কোয়ান্টিটির কম্বিনেশান নিয়ে তৈরি এরা। ওকে, সো এর সাথে সাথে আমরা বেশ কিছু ইউনিট দেখব, অবশ্যই সেগুলো সব স্পেশাল ইউনিট। তো সেই ইউনিটগুলোর একটু স্পেশালিটি দেখে নেওয়া যাক ছোট্ট করে। ওকে, সো আমাদের গ্যালাক্সি বা আমাদের চারিপাশে বেশ কিছু এরকম কোয়ান্টিটি পাবো। যখন অ্যাস্ট্রোফিজিক্স ডিসকাস করা হয় তখন কিছু কোয়ান্টিটি আসে, যখন অ্যাটমিক অর্ডারের কোনো কিছু ডিসকাস করা হয় তখন কিছু কোয়ান্টিটি চলে আসে। তো তাদের স্পেশাল কিছু সেই ইউনিটগুলোর নাম আছে, তো সেরকম জিনিস দেখতে হবে। তো ডিস্টেন্সের জন্য যদি বলি, এরকম কিছু লার্জ আমরা ইউনিট পাবো, লার্জ ইউনিট ডিস্টেন্স। ওকে, সো সেরকম জিনিস কী আছে? তো এরকম ডিস্টেন্সের একটা লার্জ ইউনিট হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার কী জিনিস? লাইট ইয়ার, লাইট তার যেটা নর্মাল স্পিড, সেই স্পিডটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই স্পিডে এক বছর ধরে যদি ট্রাভেল করে, তাহলে যতটা পথ যায় সেটাকে বলা হয় 1 লাইট ইয়ার। সেই পথটা অলমোস্ট দেখতে কত হয়? 9.46 × 10⁻15 মিটার। সো এতটা পথ, সেই অ্যামাউন্টটাকে বলে লাইট ইয়ার। যদিও লাইট ইয়ার টার্মটা দেখে মনে হচ্ছে সো এটা মেবি টাইমের ডাইমেনশন, মোটেও না, এটা কিন্তু লেন্থের ডাইমেনশন, লেন্থের ইউনিট। এটা ইয়ারটা দেখে টাইম মনে হলো, এটা টাইমের ইউনিট নয়, পুরো লাইট ইয়ার টার্মটাই হচ্ছে একটা লেন্থের ইউনিট, যার লেন্থ কত? 9.46 × 10⁻15 মিটার। এবার অ্যাস্ট্রোফিজিক্সে আরও একটা টার্ম পাবো আমরা, পারসেক। সো পারসেক হচ্ছে লাইট ইয়ারের থেকেও একটু বড় ইউনিট। পারসেকের ভ্যালু কত? 3.1, অলমোস্ট 10⁻16 মিটার। এটা 10⁻15, এটা 10⁻16, তার মানে লাইট ইয়ারের থেকেও বড়। এবারে আমরা এখানে লার্জ ডিস্টেন্সের ভিতরে আরও একটা পাবো, AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মিনস দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। পৃথিবী আর সূর্যের মানে যে অ্যাভারেজ ডিস্টেন্স, সেটা কত? প্রায় 15 কোটি কিলোমিটার, 15 crore কিলোমিটার্স। ওকে, সো 15 কোটি কিলোমিটার সূর্য আর পৃথিবীর মাঝের ডিস্টেন্স। তো দ্যাট মিনস AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের বোর্ডের কোশ্চেন হলে আসতে পারে, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে কী বোঝো? সো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বেসিক্যালি দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ, যেটা হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরত্ব। ওকে, তো সেই ডিস্টেন্সকে আমরা, এগুলো সব হচ্ছে লার্জ ডিস্টেন্স। এবারে যদি ছোটো অর্ডারে চলে যায়, এগুলো তো লার্জ গেল, স্মল অর্ডারেরও কিছু ডিস্টেন্স হতে পারে। ওকে, তো স্মল অর্ডারের ডিস্টেন্স কী হতে পারে? ধরো অ্যাংস্ট্রম আছে একটা স্পেশাল ইউনিট,
1 অ্যাংস্ট্রম, এটাকে কত লেখা হয় 10⁻10 মিটার অর 10⁻8 সেন্টিমিটার, এটা হতে পারে। ন্যানোমিটার আছে, ন্যানোমিটার যার মান হচ্ছে 10⁻9 মিটার। ওকে, পিকোমিটার আছে, পিকোমিটার যার ভ্যালু হচ্ছে 10⁻12 মিটার। এরকম এরকম আরও আছে। সো তার কমপ্লিট লিস্ট আমরা এখনই শো করব। ওকে, সো এবারে আরও কিছু কিছু স্পেশাল ইউনিট পাবো। এটা গেল যেমন লেন্থের জন্য গেল। ধরো এরিয়ার একটা স্পেশাল ইউনিট আছে, সেটাকে লেখা হয় বার্ন। 1 বার্ন ইকুয়ালস টু অলমোস্ট 10⁻28 মিটার স্কোয়ার। টাইমের একটা ছোট ইউনিট আছে, সেটাকে লেখা হয় শেক, আর ভ্যালু হচ্ছে 10⁻8 সেকেন্ড। ওকে, সো এরকম বেশ কিছু কিছু স্পেশাল টার্ম আছে। সো সেই টার্মগুলো আমরা দেখব। তারপরে যেমন আমাদের আছে মাসের একটা হিউজ একটা বড় ইউনিট, এটাকে লেখা হয় চন্দ্রশেখর লিমিট, চন্দ্রশেখর CSL। ওকে, সো 1 CSL চন্দ্রশেখর লিমিট, এটা হচ্ছে মাসের ইউনিট, এটা মাসের ইউনিট। CSL কোথায় কাউন্ট হয়? এই যে আমরা ব্ল্যাক হোল পড়েছি বা অনেক হয়তো শুনে এসেছি, অত ডিটেলস না জানলেও নামগুলো জানি। তো যখনই কোনো স্টারের ডেথ হয়, তার স্বাভাবিকভাবে বলা হয় সে নাকি একটা ব্ল্যাক হোলে কনভার্ট হবে। একদমই কথাটা ঠিক নয় যে ডেথ হয়ে গেল শুধু ব্ল্যাক হোল হয়, এরকম ব্যাপার নয়। সো ব্ল্যাক হোল হতে পারে, নিউট্রন স্টার হতে পারে, হোয়াইট ডোয়ার্ফ হতে পারে। সো সেটা কখন সম্ভব? বা তার মানে যে কোনো স্টার ধ্বংস হয়ে গেল মানে কি ব্ল্যাক হোল হয়ে যাবে? মোটেও নয়। সো তার একটা লিমিট থাকা উচিত। যদি কোনো স্টারের মাস 1.4 টাইমস অফ সোলার মাস, মানে সূর্যের ভরের যদি 1.4 টাইমস লার্জ হয়, তবেই সেই সমস্ত স্টাররা কিন্তু ব্ল্যাক হোলে কনভার্ট হতে পারে, আদারওয়াইজ হয় না। তো বাকিরা কী হয় হোয়াইট ডোয়ার্ফ হবে, না নিউট্রন স্টার হবে, এই জিনিসগুলো চলবে। তো এটা হচ্ছে সেটা, তার মানে মাসের একটা লিমিট বা মাসের একটা ইউনিট CSL। তো কোনো জায়গায় যদি কোশ্চেনের ভিতরে হঠাৎ দেখি, তাহলে এই টার্মগুলো আমরা খুঁজে নিতে সুবিধা হবে। ওকে, তো এরকম আরও কিছু কিছু স্পেশাল ইউনিট আছে। তো এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে পাওয়ার অফ 10 বিভিন্ন পাওয়ার। সো সেই পাওয়ারগুলো জানা জরুরি। ওকে, চলো। ওকে, সো পাওয়ার অফ 10। পাওয়ার অফ 10 আমরা দুরকমভাবে, একটা পজিটিভ পাওয়ার হতে পারে, একটা নেগেটিভ পাওয়ার হতে পারে। দুটো জিনিসই আমরা শো করব। পজিটিভ, সো এত কিছু না লিখে +v করে দাও, -v করে দাও। পজিটিভ পাওয়ার অ্যান্ড নেগেটিভ পাওয়ার। সো দ্যাট মিনস 10 টু দি পাওয়ার, এই 10 টু দি পাওয়ার এটা হচ্ছে প্লাস আসবে, আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস কিছু একটা। তো সবার শুরুতে আমরা স্টার্ট করব 3 দিয়ে। 10 কিউব, এই জিনিসটাকে কি বলে? এটাকে আমরা বলি কিলো। সো এটাকে আমরা কী দেখি? ক্যাপিটাল K দিয়ে। 10 টু দি পাওয়ার 6, এটাকে আমরা কি বলি? মেগা, যেটাকে আমরা ক্যাপিটাল M দিয়ে লিখি। 10 টু দি পাওয়ার 9, এটাকে আমরা কি বলি? গিগা, এটাকে আমরা ক্যাপিটাল G দিয়ে লিখি। সো 10 টু দি পাওয়ার 12, এটাকে আমরা কি বলবো? টেরা, এটাকে ক্যাপিটাল T। 10 টু দি পাওয়ার 15, এটাকে আমরা কি বলি? পেটা, ক্যাপিটাল P। ওকে, সো এই জিনিসগুলো আমরা এখান থেকে পাই। একই রকমভাবে যদি নেগেটিভের জন্য করি, 10 টু দি পাওয়ার -3, এটাকে আমরা কি বলি? মিলি, যেটাকে ছোটো হাতের M দিয়ে আমরা ডিনোট করি। 10 টু দি পাওয়ার -6। সো এর ভিতরে একটা অদ্ভুত সিমিলারিটি আছে, সেটা দেখো সব পাওয়ারগুলো 3 3 3 3 করে ইনক্রিজ করছে। 3, 6, 9, 12, 15, এখানেও তাই। এটাকে আমরা কি বলি? মাইক্রো, যেটাকে আমরা মিউ সিম্বল দিয়ে লিখি। 10 টু দি পাওয়ার -9, এটাকে আমরা বলি ন্যানো, ছোটো হাতের N। 10 টু দি পাওয়ার -12, এটাকে আমরা কি বলি? পিকো, স্মল লেটার P। 10 টু দি পাওয়ার -15, এটাকে আমরা বলি ফেমটো বা ফার্মি, এটাকে ছোটো হাতের F দিয়ে লেখা হয়। তো কোন টার্মটা কোথায় কোথায় ইউজ হয়, এই টার্মগুলো কিন্তু আমরা জানি, মোটামুটি সব নামগুলো চেনা জানা। কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, কেবি, এমবি, জিবি, টিবি। কেবি যে ছবিগুলো, ধরো 20 কেবি 30 কেবির ছবি। এমবি 200 MBর ভিডিও, 300 MBর ভিডিও। জিবি 2 জিবির ইন্টারনেট, 1.5 জিবির ইন্টারনেট। জিবি টার্মগুলো আমরা কমন। টেরা হচ্ছে 1 টিবির হার্ড ডিস্ক, কম্পিউটারে বা ল্যাপটপে থাকে, বা 2 টিবি। সো টি ফর টেরা। অ্যান্ড পেটাগুলো যে আমাদের যে সার্ভারগুলো আমরা ইউজ করি, সো সার্ভার হাউসগুলোতে সব পেটাবাইটের স্টোরেজগুলো থাকে। তো যদিও এই বাইটের ক্যালকুলেশনগুলো কিন্তু একটু অন্য,
প্রতিটার সাথে 1024 করে থাকে, মানে যদি আমি 1024 কেবি দিই তবে গিয়ে আসবে 1 এমবি। একই রকমভাবে 1024 যদি এমবি দিই তাহলে আসবে 1 জিবি অ্যান্ড সো ওয়ান। তো এই কারণে ইন্টারনেটের সাথে যখন চলে যাব জিবি কেবি তার কম্বিনেশনগুলো আলাদা, বাট যখন আমি সাপোজ কিলোমিটার, মেগামিটার, গিগামিটার, কিলো সেকেন্ড, মেগা সেকেন্ড, তো এইরকম যখন নামগুলো আমরা ইউজ করব তখন তার কম্বিনেশন হচ্ছে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার। এই ক্যালকুলেশনগুলোর সাথে গুলিয়ে যেন না যায়। এটা কিন্তু কম্পিউটারের জন্য ক্যালকুলেশন, ওই বাইটের ক্যালকুলেশনগুলো, এটা কিন্তু বাইটের ক্যালকুলেশন করছি না, এটা সিম্পলি আমরা যে প্রিফিক্স যেগুলো থাকে, সো এত ধরো কিলোমিটার, কেএম, এত মেগামিটার, সো এই যে টার্মগুলো, যে মেগা টার্মটার মিনিং কী, গিগা টার্মটার মিনিং কী, তো সেই সেন্সে হচ্ছে এই পাওয়ারগুলো যায় 10, সব 10 10 করে। তার মানে আমার জায়গায় যদি কোনো জায়গায় সামথিং ধরে বলা হলো মেগা সেকেন্ড, 5 মেগা সেকেন্ড, তার মানে আমরা কত বুঝবো, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মেগা মানে হচ্ছে 6 এত সেকেন্ড। ধরো আমার বললো এত টেরামিটার, সো সামথিং ধরো 2 টেরামিটার বললো, তার মানে 2 ইন্টু টেরা মিনস 10 টু দি পাওয়ার 12, তার মানে 10 টু দি পাওয়ার 12 এত মিটার, তার মিনিংটা। সো একই রকমভাবে এই নেগেটিভ পাওয়ারগুলো আমাদের বিভিন্ন জায়গায় ইউজ হয়, বিভিন্ন জায়গায় কোথায় কোথায় ইউজ হয়, যেমন মিলিমিটার অবশ্যই সেখানে জানি, মাইক্রোকুলাম চার্জ, মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স, ন্যানোকুলাম চার্জ, ন্যানোফ্যারাড ক্যাপাসিট্যান্স, তখন এই টার্মগুলো দেখবো। পিকেও তাই। ফেমটো বা ফার্মি কোথায় দেখবো, যখন আমরা অ্যাটমিক অর্ডারে চলে যাব, যে আমাদের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটা অলমোস্ট দেখতে 1.2 ফেমটোমিটার, সো তখন আমরা এই ফেমটো টার্মটা ইউজ করব। তার মানে কি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার, এর মিনিং হচ্ছে এত। ওকে, সো এই টার্মগুলো কোশ্চেনের ভিতরে থাকবে। তখন যদি এই মিনিংগুলো না জানি তাহলে পুরো কোশ্চেনটাই সহজ ছিল, কিন্তু আমি মিনিং জানি না বলে 10 টু দি পাওয়ার ঠিকঠাক বসাতে পারিনি, ওইখানে আমার অ্যান্সার মেলেনি। এই প্রবলেমগুলো কিন্তু তখন ফেস করতে হবে। তো একই রকমভাবে এখানে এই যে পজিটিভ পাওয়ারগুলো যাচ্ছে, ধরো সাপোজ বাড়তে 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 একটা জায়গায় চলে গেল যা দেখতে হচ্ছে 10 টু দি পাওয়ার 100। এই 10 টু দি পাওয়ার 100 এর একটা স্পেশাল নাম আছে, এর নামটা হচ্ছে, একে বলা হয় গুগল, GOOGL, গুগল। স্পেলিংটা একটু খেয়াল করতে হবে, GOOGL, গুগল। এই 10 টু দি পাওয়ার 100 এই ডিজিটকে বলে 1 গুগল। সো এই জিনিসটা ফার্স্ট টাইম একজন 9 বছরের একজন বাচ্চা, তার নাম হচ্ছে মিল্টন সিরোটা। সেই মিল্টন সে ফার্স্ট টাইম এর প্রপোজাল দিয়েছিল, এই টার্মটাকে যে 1 গুগল বলা যেতে পারে। সো তার পিছনেও তার ব্যাকগ্রাউন্ডের লজিক আছে। সো জাস্ট 9 বছরের বাচ্চা সেই বললো আর সঙ্গে সঙ্গে আমরা এটা অ্যাকসেপ্ট করে নেবো, এরকম এতটা সহজ ব্যাপার নয়। সো সে হচ্ছে একজন আমাদের বিখ্যাত আমেরিকান ম্যাথামেটিশিয়ান, সো তার নাম হচ্ছে এডওয়ার্ড কাসনার। সো সেই কাসনার, সে তার নেফিউ ছিল মিল্টন, তো অবভিয়াসলি একটা প্রায়োরিটি তো পাবে বা এক্সট্রা অ্যাডভান্টেজ। সো দ্যাটস ওয়াই তার নামটা ওখানে বেশি গ্রহণযোগ্য হয়েছিল। সো তার পিছনে যে একটা কমপ্লিট স্টোরি আছে। সো এডওয়ার্ড কাসনার সেই টাইমে একটা ম্যাথ বুক লিখছিল, সেই বুক লিখতে লিখতে এরকম একটা টার্ম এসেছিল, যে টার্মটার জন্য যে সেই মিল্টনকে বলেছিল এর নাম কি দেওয়া যায় বলো। সো তখন মিল্টন এই প্রপোজালটা দিয়েছিল, এর নাম দেওয়া যেতে পারে গুগল। সো কেন মাথায় এসেছিলো বা কী এসেছিলো তার উপরে একটা শর্ট ভিডিও বানানো আছে, আমাদের চ্যানেলেই পেয়ে যাবে, তো সেটা দেখে নিতে পারো। ওকে, সো নাও আপাতত মেন কনসেপ্টে আসি। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 100 গুগল। সো আমাদের যে সার্চ ইঞ্জিন আছে, তো তার সাথে এই নামটার অদ্ভুত একটা সিমিলারিটি আছে। দেখতে কি GOOGLE, আমাদের সার্চ ইঞ্জিন যেটা গুগল সার্চ ইঞ্জিন তার নাম, বাট এই স্পেলিংটা হচ্ছে GOOGL, লাস্টের দুটো ডিজিট একটু অন্যরকম। তো এটা কি নেহাতি পুরো কাকতালীয় জিনিস, না এর পিছনে সত্যি কোনো সিমিলারিটির জন্য এই নামটা ইউজ করা হয়েছে? সো তার উপরেও কমপ্লিট ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। ওকে, সো ইউটিউব শর্ট ভিডিও পেয়ে যাবে, আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। নাও এরপরে এটা বাড়তে বাড়তে একটা ডিজিট আসতে পারে 10 টু দি পাওয়ার 100, এটাকে বলা হয় গুগল প্লেক্স। ওকে, সো এগুলো হচ্ছে জাস্ট ইন্টারেস্টিং কিছু নাম। সো এটা সচরাচর সবসময় মানে কোনো বইতে চোখে পড়বে না, বাট আমরা এই 10 টু দি পাওয়ার প্রসঙ্গে একবারে পড়ে ফেললাম। ওকে, সো নাও এই স্পেশাল যে ইউনিটগুলো আছে এগুলো মনে রাখতে হবে, নইলে যখনই কোশ্চেনের ভিতরে সামথিং এত ন্যানোমিটার, এত পিকোমিটার বা এত ফেমটোমিটার এরকম টার্মগুলো থাকবে, তখন কিন্তু এগুলো বুঝতে পারবে না। ওকে, সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো যেন মনে থাকে। নাও এরপরে আমরা চলে যাব নেক্সট কনসেপ্ট। সো নেক্সট টপিক, ডাইমেনশন। সো ডাইমেনশন কী জিনিস বা কখন এদেরকে ইউজ করা হয়? ডাইমেনশন হচ্ছে আমাদের অ্যানাদার একটা অ্যাপ্রোচ,
যে অ্যাপ্রোচের জন্য যে আমরা ওই যে বেসিক যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ছিল সেই কোয়ান্টিটিগুলোকে ডেসক্রাইব করতে পারি। যেমন সাপোজ যদি আমাকে বলা হয় জাস্টিফাই করতে বলা হয়, তো তার অনেক রকম ওয়ে থাকতে পারে। সো লুক, পার্সোনালিটি, সেটা একটা রেসপেক্ট, সেই রেসপেক্টে কেউ আমাকে বিচার করবে, কেউ হয়তো আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে বিচার করবে। সো এরকম ডিফারেন্ট ওয়ে, কেউ এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি, তো সেইগুলো রেসপেক্ট হয়তো আমাকে বিচার করবে। মানে যার কাছে যে টপিকটা স্ট্রং, তো সে সেই রেসপেক্টে বিচার করবে। কেউ হয়তো আমাকে চেনে যে আমি ড্রয়িং করতে ভালোবাসি, ফটোগ্রাফি ভালোবাসি, সো সেই সেন্সে তার সাথে আমার পরিচয়। তাহলে সে যখন আমাকে কারোর সামনে রিপ্রেজেন্ট করবে, আমাকে নিয়ে কথা বলবে, তাহলে আমার ড্রয়িং অ্যান্ড ফটোগ্রাফি নিয়ে কথা বলবে। কেউ ধরো আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো জানে বা আমার সাথে একসাথে পড়ে এসছে বা সামথিং, তো সে তখন আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাকে জাস্টিফাই করবে। তো এরকম, তো ডাইমেনশন হচ্ছে এরকম নিউ একটা অ্যাপ্রোচ বা অ্যানাদার একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে ওই সেম ভেলোসিটি বা অ্যাসেলারেশন বা ফোর্স, ওই কোয়ান্টিটিগুলোকে ডেসক্রাইব করা যায়। ওকে, তো ডাইমেনশনে ডেসক্রাইব করতে গেলে একদম ইউনিটের মতো রকম কিছু ফান্ডামেন্টাল, যে আমাদের ইউনিটগুলো ছিল 7টা ফান্ডামেন্টাল ইউনিট, তো সেই 7টা ফান্ডামেন্টাল ইউনিটেরই কিন্তু আমাদের এই ডাইমেনশনস আছে। তো সেই ডাইমেনশনসগুলো অবভিয়াসলি সব প্রাইমারি ডাইমেনশন বা একদম বেসিক ডাইমেনশন। সো আর বাকি যে ডাইমেনশনগুলো পাবো তারা হচ্ছে সব কম্পাউন্ড ডাইমেনশন বা ডিরাইভ ডাইমেনশন, বিকজ এদের রেসপেক্টে ড্রাইভ করে ওদেরকে বা ডেরিভেশনের সাহায্যে ওই ইউনিটগুলো, ওই ডাইমেনশনগুলো বানানো হয়েছে। তো আমাদের সবগুলো ডাইমেনশন এখানে দরকার পড়বে না। মাস, লেন্থ, টাইম অ্যান্ড কারেন্ট, এই 4টে ডাইমেনশন জানলেই হলো। তো মাসের ডাইমেনশনকে কী করে লেখা হয়? মাস এর ডাইমেনশন হচ্ছে সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয় ক্যাপিটাল লেটারে। সো লেন্থ এর ডাইমেনশনকে কী করে লিখি আমরা? এল দিয়ে। অ্যান্ড টাইমের ডাইমেনশনটাকে কী লিখি? ক্যাপিটাল টি দিয়ে। অ্যান্ড অলসো কারেন্ট, ইলেকট্রিসিটি বা সিম্পলি কারেন্ট দিয়ে লিখে দিচ্ছি। এটাকে কোনো বইতে আমরা আই দিয়ে লিখি, কোনো বইতে আমরা ক্যাপিটালে, যদিও ক্যাপিটাল এটা সব থেকে বেশি লজিক্যাল। আই হচ্ছে কারেন্টের সিম্বল, নট ডাইমেনশন। সো ওই কারণে ম্যাক্সিমাম বইতে ক্যাপিটালেও দেখতে পাবে, এটা ক্যাপিটাল এ দিয়ে লেখা হয়। তো এই 4টে ডাইমেনশন দিয়ে, আমাদের বেসিক ডাইমেনশন দিয়ে মোটামুটি সবগুলো কাজ হয়ে যাবে। আর এরা হচ্ছে সিঙ্গেল, এদের কারোর হেল্প লাগেনি, দ্যাটস ওয়াই এরা হচ্ছে প্রাইমারি ডাইমেনশন। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্পাউন্ড, সো এদের রেসপেক্টে তারা তৈরি হবে। ওকে, এছাড়া কিন্তু আরও 3টে আছে আউট অফ 7, তো সেই 3টে আমরা লিখিনি। ওই অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, লুমিনিয়াস ইন্টেন্সিটি, যেগুলো ছিল ওই জিনিসগুলো আমরা লিখিনি। ওকে, সো নাও এই ডাইমেনশনের বেশ কিছু প্রপার্টিস আছে। তো সেই প্রপার্টিসগুলো না জানলে ডাইমেনশন অ্যানালিসিস আমরা করতে পারবো না। ডাইমেনশনের জাস্ট নামটা জানা হবে, বাট অ্যানালিসিস করা যাবে না। তো সেটাকে আমরা বলি হোমোজিনিটি ফর্মুলা। তো ডাইমেনশনের হোমোজিনিটি, ওকে, সো হোমোজিনিটি ফর্মুলায় কী বলছে? ওকে, তো হোমোজিনিটিতে বলছে যদি আমাদের সাপোজ কোনো একটা ইকুয়েশন থাকে এরকম এক্স ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার, এরকম যদি ইকুয়েশন থাকে, তাহলে ডাইমেনশনের হোমোজিনিটি কনসেপ্ট বলছে এই যে মাঝখানে তুমি প্লাস দিয়েছো, এটা যদি সাপোজ ছাগল হয়, তাহলে এটাকেও তো ছাগলই হতে হবে। ছাগল প্লাস গরু কি কখনো করা যায় নাকি? কাউ প্লাস ডগ কি কখনো করা যায়? তাহলে কাউ যদি হয় তাহলে এটাকেও কাউ হতে হবে, এটা যদি ডগ হয় তাহলে এটাকেও ডগ হতে হবে, তবে তো কাউ প্লাস কাউ বা ডগ প্লাস ডগ করতে পারবো। তাই মানে ডাইমেনশনাল লজিকে চলে এলো এটির ডাইমেনশন মাস্ট বি ইকুয়ালস টু বিটি স্কোয়ারের ডাইমেনশন পুরোটা। আমরা কিন্তু দুজনে ইকুয়াল বলছি না, বাট উইথ রেসপেক্ট টু ডাইমেনশন তারা ইকুয়াল। তারা অ্যাকচুয়ালি ইকুয়াল না। অ্যাকচুয়ালি যদি দুজনে ইকুয়াল হতো তাহলে তো 280 বা 2BT স্কোয়ার লিখলেই হয়ে যেত, বিকজ দুজনের সমান। একদমই নয়, উইথ রেসপেক্ট টু ডাইমেনশন তারা সেম। এটাকে বলছে হোমোজেনিটি কনসেপ্ট। সো আবার মাঝখানে এখানে কী সাইন ইউজ করেছে? ইকুয়াল। তাহলে এটা যদি কাউ লাইক কোয়ান্টিটি হয়, তাহলে এই পাশটাও কাউ লাইক কোয়ান্টিটি হতে হবে, নইলে ছাগল ইকুয়ালস টু গরু হয় নাকি কখনো? তার মানে এটা যদি ছাগল হয় তাহলে এটাকেও ছাগল হতে হবে, এটা যদি গরু হয় তাহলে এটাকেও গরু হতে হবে, এটা যদি ডগ হয় তাহলে এটাকেও ডগ হতে হবে। সো দ্যাট মিনস বেসিক কনসেপ্ট পেলাম, ডাইমেনশন অফ এক্স অলসো ইকুয়ালস টু ডাইমেনশন অফ এই এটি অর ডাইমেনশন অফ বিটি স্কোয়ার। তার মানে প্রত্যেকটা টার্ম প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি ডাইমেনশনালি ম্যাচ করবে, এটাই হচ্ছে হোমোজেনিটি কনসেপ্ট। ওকে, তাহলে খেয়াল রাখতে হবে, তাহলে পুরোটা ডাইমেনশন চাই, এই পুরোটা ডাইমেনশন তাই এটাও একটা ধরো কিছু সাপোজ ডগ, তাহলে এটাও একটা ডগ, তাহলে ডগ প্লাস ডগ তো ডগই হবে। তার মানে পুরোটা ডাইমেনশন চাই, এক্সের ডাইমেনশনও তাই। ওইখানে তারা প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি সেম উইথ রেসপেক্ট টু ডাইমেনশন। বারবার মনে রাখতে হবে উইথ রেসপেক্ট টু ডাইমেনশন তারা কিন্তু সেম। ওকে, তো এটা হচ্ছে হোমোজেনিটি কনসেপ্ট, এটা আমরা ইজিলি ইউজ করবো এবং উইথ এক্সাম্পল সেটা প্রুফ দেখবো। এটা হচ্ছে একটা ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কী বলছে ডাইমেনশনের কনসেপ্টে? সামথিং টু দি পাওয়ার, ধরো এ টু দি পাওয়ার এরকম একটা থাকলো বিটি স্কোয়ার, ই টু দি পাওয়ার সিটি, এরকম কিছু থাকলো। তো সামথিং টু দি পাওয়ার এরা অলওয়েজ ডাইমেনশন লেস হয়। তার মানে এই যে পুরো বিটি স্কোয়ার আছে এরা ডাইমেনশন লেস। ওকে, সো এদের কোনো ডাইমেনশন থাকবে না।
ডাইমেনশনলেস। এই যে সিটি যে গোটা জিনিসটা আছে ডাইমেনশনলেস। ওকে, তো এই কনসেপ্ট দুটো আমাদের খেয়াল রাখতে হবে যে হোমোজেনিটির কনসেপ্টে বলছে প্রতিটা টার্ম ইন্ডিভিজুয়ালি তারা ডাইমেনশনালি সেম হবে অ্যান্ড সামথিং টু দিবা তারা ডাইমেনশনলেস হবে। ই টু দিবা সামথিং, দেখবে কোশ্চেনে অনেক সময় ই টু দিবাটাকে ইএক্সপি দিয়ে লেখা থাকে, ইএক্সপি ধরো সিটি এরকম লেখা থাকলো, তার মানে হচ্ছে ই টু দিবা সিটি, ইএক্সপি ফর এক্সপোনেনশিয়াল। ওকে, সেই টার্মগুলো যেন না ভোলা হয়। ডাইমেনশন খুব ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা বেসিক জায়গা, সেখান থেকে এগুলো সলভ হয়ে যাবে। বাট ক্লাস 11-এ যদি এখন আমি যদি ক্লাস 11-এর নিউ স্টুডেন্ট হই, তাহলে ডাইমেনশনের একটা প্রবলেম হবে, এখানে প্রচুর কোয়ান্টিটি পাবো যে কোয়ান্টিটিগুলো না আগে কখনো শুনিনি। সাপোজ ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, সাসেপ্টিবিলিটি, এরকম কিছু টার্ম আছে সেগুলো আমি শুনিনি। ওইখানে যখন তাদের ডাইমেনশন বার করতে বলবে তখন কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। বাট ডোন্ট ওয়ারি, সো ওগুলো কমপ্লিকেশনের কোনো ব্যাপার নাই, ওগুলো ক্লাস 12-এ সব আছে। ওইখানে যখন আমি নিট দেবো তখন নিশ্চয়ই ক্লাস 11-এর পরে দিচ্ছি না, ক্লাস 12-এর পরে দিচ্ছি। সো তখন 11-12 সব আমার চ্যাপ্টার কমপ্লিট, দ্যাট মিনস সব নাম আমি জানি, তো পটাপট ডাইমেনশন বসিয়ে দিতে পারবো তখন। ওই কারণে প্যানিক করবে না সহজে। নাও এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে যেটা আমাদের সবসময় আমাদের মাথায় ঘোরে যে স্যার যত নতুন কোয়ান্টিটির সবারই তো ডাইমেনশন আছে, মাসের ডাইমেনশন আছে, টাইমের ডাইমেনশন আছে, লেন্থের ডাইমেনশন, ভেলোসিটির ডাইমেনশন, অ্যাসেলারেশন, ফোর্স, এনার্জি, ওয়ার্ক ডান, সারফেস টেনশন, ভিসকোসিটি, সবার ডাইমেনশন আছে। তো এত ডাইমেনশন মুখস্থ রাখবো কী করে? অবভিয়াসলি মুখস্থ রাখা সম্ভব নয়। বিভিন্ন কনস্ট্যান্টগুলো আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এতে তো ডাইমেনশন আছে, তাহলে এত ডাইমেনশন মুখস্থ রাখবো কী করে? অ্যান্সার হচ্ছে একদমই মুখস্থ রাখবো না। যেগুলো না রাখলেই নয়, অল্প কয়েকটাই টান ওই 5-7টা মতো, লাইক ক্যাপিটাল জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এইচ, তারপরে এপসাইলন নট, পারমিটিভিটি, পারমিয়াবিলিটি, এদের ডাইমেনশনগুলো মনে রাখবো। বাকি যে টার্মগুলো আছে এদের কিন্তু ডিরেক্ট মুখস্থ করবো না। মুখস্থ করবোটা কি? করসপন্ডিং ইকুয়েশন। যদি ভুলে যাই ওই ইকুয়েশনকে কাজে লাগে আবার নিজে বার করে নিতে পারবো একদম স্টেপ বাই স্টেপ। আমি যদি সাপোজ লেন্থ জানি, লেন্থের ডাইমেনশন কত? ক্যাপিটাল এল। নাও এবার দিল আমার ভেলোসিটি। সো ভেলোসিটিকে আমি মনে রাখবো, ভেলোসিটির সাথে লেন্থের রিলেশন কি? ও সামথিং ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা লেন্থ এল, আর টাইম মানে হচ্ছে টি। তাহলে পুরোটার ডাইমেনশন কত এলো? LT-1। ডান। ধরো আবার বলে অ্যাসেলারেশনের ডাইমেনশন কি? ওকে, সো অ্যাসেলারেশন মানে ত্বরণের ত্বরণ হচ্ছে ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি হচ্ছে LT-1, নিচে আরেকটা টাইম, তাহলে টি ডবল হয়ে যাবে, T⁻²। তাহলে করসপন্ডিং এই ইকুয়েশনগুলো মনে রাখবো। সাপোজ এবার আমার বললো ফোর্স, তাহলে ফোর্স ইকুয়ালস টু কী হয়? মাস ইন্টু অ্যাসেলারেশন হয়, নিউটনের সেকেন্ড ল, মাস এম ইন্টু অ্যাসেলারেশন, SCC। মাসের জায়গায় কী বসাবো? এম, আর অ্যাসেলারেশন হচ্ছে LT-1, তার মানে T-2 হয়ে গেল। সাপোজ আমাকে বললো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, সো ওয়ার্ক ডান হচ্ছে W। সো ওয়ার্ক ডানের ডাইমেনশন, ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস ডাইমেনশন অফ ফোর্স অ্যান্ড অলসো ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এল। তাহলে ফোর্সের ডাইমেনশনে এই জিনিসটা, আর এখান থেকে একটা এল আসবে, এল দুটো হয়ে যাবে, তাহলে M(L²T-2). সো তাহলে আমরা কী করছি? সবসময় ইকুয়েশনটা মনে রাখছি, দিয়ে করসপন্ডিং ডাইমেনশন বসাচ্ছি। তো এরকম এগুলো তো খুব সহজ বলে ইজিলি হয়ে যাচ্ছে। যখন কমপ্লিকেটেড জিনিস থাকবে তখনও একই রকমভাবে করবো, করসপন্ডিং ইকুয়েশন মনে রাখার চেষ্টা করব। সাপোজ আমাকে বললো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, দ্যাট মিনস এইচ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, এর ডাইমেনশন কত? তো এই ডাইমেনশন যদি ভুলে যায় তাহলে কী করবো? তার মানে আমি ওটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে? একদমই না, ছেড়ে দিয়ে কেন চলে আসবো? তাহলে করসপন্ডিং ইকুয়েশন মনে করার চেষ্টা করো। এইচ কোন জায়গা থেকে পেতে পারি? হ্যাঁ, একটা ফর্মুলা আছে, E=hν। এরকম একটা ফর্মুলা আছে। ই হচ্ছে এনার্জি, এটা হচ্ছে এনার্জি, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সিকে কী লেখা হয়? 1/টাইম পিরিয়ড, তাহলে আমি এখান থেকে কী লিখবো? এক পাশে বসাবো এনার্জি ডাইমেনশন। এনার্জি আর ওয়ার্ক ডান বেসিক্যালি সেম, ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্ট থিওরাম থেকে এটা আমরা জানি। তাহলে এখানে কী বসাবো? এনার্জি ডাইমেনশন হচ্ছে M(L²T-2). এইচের ডাইমেনশন আমি জানি না, আর এটা হচ্ছে 1/T, তার মানে T ইনভার্স। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। তাহলে এখান থেকে চলে এসো, এইচের ডাইমেনশন ইকুয়ালস টু এটা এখানে দিয়ে দাও, ওপরে তোলো M(L²T-3). -3 নো -1, এটা নিচে মাইনাস আছে তো ওপরে উঠলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, T-1। ওকে, সো তাহলে আমি যদি ইকুয়েশন জানি সো সঙ্গে সঙ্গে 2 লাইনে ড্রাইভ করে দিলাম, বাট ইকুয়েশন না জানলে কিন্তু এই জিনিসটা করা যাবে না। ওকে, সো পয়েন্ট টু বি নোটেড। তো এই জিনিসগুলো আমাদের প্রচুর কাজে লাগবে।
সো এই কারণে আমরা সবসময় মুখস্থ রাখবো না, চেষ্টা করবো জিনিসটা কনসেপ্টটা বোঝার আর করসপন্ডিং ফর্মুলাগুলো মনে রাখার। তো এগুলোর উপরে একটা পুরো কমপ্লিট PDF নোট থাকবে, ডিসক্রিপশানে থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক কিছু কনসেপ্ট। তো লাস্ট যে 5 বা 10 ইয়ার্সে এই কনসেপ্টগুলোর উপরে বেসিক কিছু কোশ্চেন এসেছিলো, তো সেরকমই কয়েকটা কোশ্চেন একটু ডিসকাস করে দিই। চলো। ওকে, সো এই হচ্ছে এই PDF কপিটাও থাকবে, মানে এর একটা PDF ভার্সন, সেটা কপিটাও গ্রুপে থাকবে, সেখান থেকে চেক করে নেবে। ওকে, সো ফার্স্ট কোশ্চেনে কী বলছে? ফার্স্ট কোশ্চেনে এখানে ছোট্ট করে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ট্রাভেলিং ইন এ স্ট্রেট লাইন ইজ গিভেন বাই দিস ওয়ান, ভি ইকুয়ালস টু, স্ক্রিনের এখানে শো করছে, এখান থেকে দেখে নেবে। সো PT প্লাস কিউ টি স্কোয়ার প্লাস আর, এইরকম একটা ইকুয়েশান দেওয়া আছে, দিয়ে সেখানে কী বলছে? ফাইন্ড দ্য ডাইমেনশন অফ কিউ পি, কিউ এর ডাইমেনশন, ইফ ফাইন্ড দ্য ডাইমেনশন অফ কিউ, এটা বার করো, যেখানে পি কিউ আর কনস্ট্যান্ট, এখানে পি কিউ আর নয়, হ্যাঁ অবভিয়াসলি পি কিউ আরই দেওয়া আছে, পি কিউ আর এরা নাকি কনস্ট্যান্টস। ওকে, সো তাহলে আমাদের বার করতে বলছে যে এই কিউ এর ডাইমেনশনটা কত হবে। তো একটু কেয়ারফুলি জিনিসগুলো দেখতে হবে। আমরা একটু আগে হোমোজেনিটির ফর্মুলা করলাম, জাস্ট সিঙ্গেল লাইনে অ্যান্সার হয়ে যাবে। তো হোমোজেনিটির কনসেপ্ট কি বলছে? ভি ইকুয়ালস টু একটা সমীকরণ দেওয়া আছে, তার মানে ভি যার ডাইমেনশান, প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়াল ডাইমেনশনালি সেম, এটার পিটির সাথে সেম হবে, এটা কিউ টি স্কোয়ারের সাথে সেম হবে, অ্যান্ড অলসো ডাইমেনশন অফ আর সবার সাথে সেম হবে। তাহলে আমার তো সবগুলো লাগবে না, আমার তো শুধু লাগবে কিউ। তাহলে কিউ যেটা আছে শুধু তার সাথে ইকুয়াল করে দাও, এই যে কিউ আছে, তার মানে ডাইমেনশন অফ ভি মাস্ট বি ইকুয়াল টু ডাইমেনশন অফ কিউ ইন্টু টি স্কোয়ার, জাস্ট ভেঙে নিলাম। তো এখান থেকে যদি ডাইমেনশন অফ কিউ বলি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি ভি ফর ভেলোসিটি, ভেলোসিটিকে ইন্ডিকেট করছে, ভেলোসিটি মানে LT-1, আর নিচে টাইমের স্কোয়ার টি স্কোয়ার, এটা যদি ওপরে ওঠে তাহলে কত আসবে টোটালটা? LT-3। তার মানে রাইট অপশান হবে LT-3। কোথায় আছে LT-3? LT-3 অপশান সি, অপশান সিটা সাজানো আছে এম তো কিছু নেই, তার মানে M নট, আর এটা হচ্ছে T-3। ওকে, ডান, অপশান সি। ওকে, সো এই হচ্ছে পুরো একদম ছোট্ট অর্ডারের কোশ্চেন। নেক্সট কি বলছে? আমাদের এখানে একটা কোশ্চেন দিচ্ছে, বলছে দ্য ডাইমেনশন অফ কে, আই থিঙ্ক এটা বোঝা গেছে, জাস্ট ভিডিও পজ করে একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরেও যদি বোঝা না যায় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট কী বলছে? দ্য ডাইমেনশন অফ কে ইন দ্য ইকুয়েশন ই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। ডাইমেনশন অফ কে বার করতে হবে, যেখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে ই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে ডাইমেনশন অফ কেটা কত, এটা কত? তো খুব সহজ জিনিস, এ তো নিমেষেই হয়ে যাবে। ই ফর এনার্জি, তাহলে এনার্জি ডাইমেনশন ওয়াটার ডাইমেনশনের সাথে সেম, mL² T-2। হাফ তার কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন হয় না, হাফ এটা তো কনস্ট্যান্ট, তাহলে ডাইমেনশন অফ কে আমি জানি না, আর এক্স হচ্ছে সামথিং ডিস্ট্যান্স, তাহলে তার ডাইমেনশন কত হবে? তার স্কোয়ার আছে L², তাহলে এখান থেকে আমি ডাইমেনশন অফ কে কত পেয়ে যাব? এম এর মতো থাকবে, L² কেটে যাবে -2, তার মানে এখানে কোনো এল নেই, তার মানে L⁻0 বেসিক্যালি। ওকে, সো দ্যাট মিনস এটা হচ্ছে L0। এইরকম অপশান কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? অপশান সি, MT⁻², অপশান সিতে আছে। ওকে, সো এরকম সহজ জিনিস। দেখো 2 লাইন মানে 30 সেকেন্ডের ভিতরে সলভ হয়ে যায়, 30-40 সেকেন্ডের ভিতরে কোশ্চেন পড়ার সাথে সাথে অ্যান্সার কমপ্লিট। এখানে তো এরকম আলাদা আলাদা করে আমরা লাইন করে করছি, বাট আমি যখন নিজে করবো থোড়ি এরকম এক্সট্রা লাইন করে লিখবো, একদম ডিরেক্ট পুরো গোল করে দেবো। ওকে, ওই মার্কশিটে। তো নেক্সট কী বলছে? নেক্সট এখানে একটা ভালো কোশ্চেন আছে এই রিলেটেড, এটা মুছে ফেলি। ওকে, সো এখানে বলছে x ইকুয়ালস টু আলফা ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস e⁻⁻bt, হোয়ার x ইজ ডিস্ট্যান্স অ্যান্ড t ইজ টাইম, দেন বিটা ইজ হোয়াট? 4টে অপশান করে দেওয়া আছে, ডিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি অ্যান্ড টাইম। তাহলে ইকুয়েশনটা কেমন লেখা আছে? x ইকুয়ালস টু আলফা 1 প্লাস e⁻⁻βt। হোমোজেনিটির ফর্মুলা বলার সাথে সাথে আমরা একটা সেকেন্ড ল দেখিয়েছিলাম, সামথিং টু দি পাওয়ার অলওয়েজ ডাইমেনশনলেস। তার মানে আমার কাকে লাগবে? আমার লাগবে বিটাকে, তার মানে বিটার জায়গাটা কনসিডার করো, আলফা আমার কোনো কাজেই লাগছে না, তাহলে বিটার ডাইমেনশন বার করতে হবে। তাহলে e⁻β সব থেকে ছোটো যে ব্রাঞ্চটা হবে সেই ব্রাঞ্চ থেকে স্টার্ট করো,
তাহলে পুরোটা যদি ডাইমেনশনলেস বানাতে হয় তার মানে কি, মাইনাসের তো কোনো কাজ নেই, প্লাস মাইনাস তো কনস্ট্যান্টের মতো। তাহলে বিটি পুরো ভ্যালুটা আসবে 1। ডাইমেনশনলেস মানে তার কোনো ডাইমেনশন নেই, তার মানে পুরো টার্মটার ইন্টু মানে যে ইন্টু ফর্মেটটা দেওয়া আছে সেটার ভ্যালু 1 শো করবে। তার মানে এখান থেকে বিটা কী পাবো, বিটা ইকুয়ালস টু বেসিক্যালি 1/t আসবে। 1/t মানে টাইম পিরিয়ড, তার মানে আমরা ডাইমেনশন অফ বিটা ইকুয়ালস টু বলতে পারি টি ইনভার্স। 1/টাইম কাকে বলে, 1/টাইম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। জাস্ট একটু আগের প্রবলেম ই ইকুয়ালস টু এইচ নিউ যখন আমরা দেখাচ্ছিলাম, ই ইকুয়ালস টু এইচ নিউ, এই নিউয়ের ডাইমেনশন বলেছিলাম 1/t হয়, দ্যাট মিনস টাইমের ইনভার্স। তাহলে এটা কি ফ্রিকোয়েন্সি, তার মানে বিটা টার্মটা কাকে ইন্ডিকেট করছে, ফ্রিকোয়েন্সিকে ইন্ডিকেট করছে, দ্যাট মিনস অপশান বি, এটা একটা ফ্রিকোয়েন্সি। ওকে ডান, কত সহজে হয়ে গেল, জাস্ট সিঙ্গেল লাইন, এক লাইন দু লাইনে সব অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এইরকম আরও ইন্টারেস্টিং কিছু এখানে প্রবলেম আছে, জাস্ট আমরা কয়েকটা ডেমো দেখালাম, বাকিটা শিটটা দেওয়া থাকবে প্র্যাকটিসের জন্য, এখান থেকে প্র্যাকটিস করে নেবে। ওকে চলো নেক্সট। ওকে সো নেক্সট টপিক সিগনিফিকেন্ট ফিগার। ওকে সো সিগনিফিকেন্ট ফিগারের কাজ কি, সিগনিফিকেন্টের বাংলা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। দ্যাট মিনস কোনো যখন এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেখানে ধরো 8টা-10টা ডিজিট আছে, দশমিকের পরে 8টা-10টা ডিজিট আছে, সো অত বড় ডিজিট নিয়ে একবারে কাজ করা হয় না। সো তখন কী করা হয়, লজিক্যালি কিছু ডিজিটকে ইরেজ করে দেওয়া হয়, যেটা আমরা রাউন্ড আপে দেখেছি, যে সাপোজ 3 টার্ম পর্যন্ত রাউন্ড আপ করা হচ্ছে, 4 টার্ম পর্যন্ত রাউন্ড আপ করা হচ্ছে, দিয়ে বাকি টার্মগুলোকে দ্যাট মিনস কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন করার মতো, যে ওই টার্মগুলো বাদ দিয়ে যে অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ ভ্যালুটা এত। তো সেটা হচ্ছে সিগনিফিকেন্ট, মানে আমার যে পুরো ডিজিটটা আছে সেই ডিজিটের ভিতরে কতগুলো লজিক্যাল ডিজিট আছে যেগুলো লজিক্যালি ভ্যালিড বা আমার কাজে লাগবে, তো সেগুলো হচ্ছে সব সিগনিফিকেন্ট ডিজিটের আন্ডারে রাখা হয়। তো এই সিগনিফিকেন্ট ডিজিট কাউন্ট করার বেশ কিছু রুল আছে, আগে সেই রুলগুলো শিখতে হবে। তো ফার্স্ট রুলে কী বলছে, আমরা উইথ এক্সাম্পল দেখবো সাথে সাথে। ফার্স্ট রুলে বলছে যদি তোমার কাছে এমন একটা ধরো পুরো একটা সিরিজ দেওয়া আছে, তার ভিতরে যতগুলো নন জিরো ডিজিট আছে সো তারা সবাই সিগনিফিকেন্ট হবে। মানে এইরকম ধরো 2, 5, 7, 3, 2 এরকম একটা এত কেজি বা এত মিটার হোয়াট এভার কিছু একটা দেওয়া আছে, তো এর ভিতরে নন জিরো যতগুলো আছে তারা সবাই সিগনিফিকেন্ট। কেউ জিরো নেই এখানে, তারা সবাই নন জিরো, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 5টা। সাপোজ তোমার কাছে এমন ডিজিট দেওয়া হলো তোমাকে, তার ভিতরে জিরো আছে কিন্তু সেই জিরোটা পরে আর কোনো নন জিরো ডিজিট নেই, লাইক 2, 5, 7, 3, 2, 0, 0, এই দুটো জিরোর পরে আর কোনো নন জিরো ডিজিট নেই, ও একা আইসোলেটেডভাবে আছে, তাহলে এই দুটো জিরোকে আমরা কাউন্ট করব না, তাহলে এই দুটোকে বাদ দিয়ে সিগনিফিকেন্ট কাউন্ট হবে 1, 2, 3, 4, 5, তাহলে এখানেও সিগনিফিকেন্ট 5। রুল নাম্বার 3তে কী বলছে, যদি জিরো দুটো নন জিরো ডিজিটের মাঝে স্যান্ডউইচ হয়ে থাকে, মানে এইরকম 2, 5, 7, 3 ধরো 0, 0, 2 এইরকম থাকলো, তাহলে এই জিরোগুলো কি দুটো নন জিরোর মাঝে আছে, এটা একটা নন জিরো এটা একটা নন জিরো ডিজিট, তাহলে এদেরকে এবার আমি কাউন্ট করব। তার মানে টোটাল কত সিগনিফিকেন্ট আসবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7। যদি সাপোজ এটাই এরকমভাবে থাকতো 2, 5, 3, 0, 3, 0, 2 এরকম থাকতো, তাহলে এই জিরোটা এই যে দুটো নন জিরোর মাঝে আটকে আছে, এই জিরোটা এই দুটো নন জিরোর মাঝখানে আটকে আছে, তার এদেরকে কাউন্ট করব। তাহলে এখানেও 3, 3, 6 আর 7 সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যাবে 7টা। ওকে সেই হচ্ছে রুল। যদি সাপোজ দশমিক সংখ্যায় থাকে, ডেসিমেল পয়েন্টে থাকে, যদি এমন হয় পয়েন্টের আগে কোনো নন জিরো ডিজিট নেই, তাহলে সেই যদি জিরোগুলো থাকে তাদেরকে একটাও কাউন্ট করা হয় না। সাপোজ 0.0233 এইরকম থাকলো, তাহলে এই জিরো বা এই জিরোর আগে কোনো নন জিরো ডিজিট নেই, দ্যাটস ওয়াই এদেরকে কাউন্ট করব না পয়েন্টের নাম্বারের ক্ষেত্রে কিন্তু বলছি। তাহলে এখানে সিগনিফিকেন্ট 1, 2, 3 তিনটে আসবে, যেহেতু এর আগে কোনো নন জিরো ডিজিট নেই। যদি নন জিরো ডিজিট চলে আসে ধরো 0.0233, তাহলে এই দুটো জিরো দুটো নন জিরোর মাঝখানে আছে, তাহলে আগের রুলের মতো কাউন্ট হবে 3, 3, 6টা সিগনিফিকেন্ট ডিজিট আসবে 6টা। যদি এমন ডিজিট থাকে সাপোজ 2.30200, পয়েন্ট টু বি নোটেড, এই জিরোটা দুটো নন জিরোর মাঝে আছে তো আমি কাউন্ট করছি, বাট এই দুটো জিরো এরপরে তো মানে আর কোনো নন জিরো ডিজিট নেই, তার মানে এই লজিক বলছে কি কাউন্ট হবে না, বাট যেহেতু এটা ডেসিমেল নাম্বার সো সেই সেন্সে এই দুটো জিরো কাউন্ট হবে।
কারণ এটা পিওর ইন্টিজার নাম্বারে রাখা ছিল, কোনো ডেসিমেল পয়েন্ট ছিল না, বাট এখানে ডেসিমেল আছে, দশমিক সংখ্যা এটা একটা। তো দশমিক সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে একদম ডিজিটের লাস্টে যে জিরোগুলো থাকে তারপরে যদি কোনো নন জিরো নাও থাকে তাহলেও তারা কাউন্ট হয় সিগনিফিকেন্ট হিসাবে। তাহলে এখানে হবে 1 2 3 4 5 6টা, এখানে সিগনিফিকেন্ট হয়ে যাবে 6টা। ওকে, যদি ডিজিট 10 টু দি পাওয়ার ফরম্যাটে থাকে, মানে এইরকম ধরো 25 ইন্টু 10 কিউব, তাহলে এই 10 কিউব এদের সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট করা হয় না, তাহলে সিগনিফিকেন্ট হচ্ছে শুধু এই দুটো, তার মানে এখানে সিগনিফিকেন্ট দুটো, 10 টু দি পাওয়ারে কখনো সিগনিফিকেন্ট হয় না। আরেকটা রুল আছে, যদি আমাদের ইউনিট চেঞ্জ হয়, সাপোজ 1 কেজি ছিল, এখানে সিগনিফিকেন্ট 1, এটা হয়ে ধরো 1000 গ্রাম হয়ে গেল, তাহলে সিগনিফিকেন্ট কিন্তু চেঞ্জ হবে না, এখানেও সিগনিফিকেন্ট একটা, এখানেও সিগনিফিকেন্ট একটাই থাকবে, ইউনিট চেঞ্জ হলে সিগনিফিকেন্ট ডিজিট চেঞ্জ হয় না। ওকে, তো এটা হচ্ছে সিগনিফিকেন্ট বেসিক কিছু রুল। এই রুলগুলোকে কাজে লাগে আরও দুটো অ্যাডিশনাল আমরা রুল বানাবো। সো একটা হচ্ছে প্লাস বা মাইনাসের রুল, দ্যাট মিনস অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের রুল, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের রুল, যেটা এক্সামে আসবে। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে না, আসবে অনেকগুলো ডিজিট দিয়ে দিল, দিয়ে প্লাস করতে বললো ফাইনাল অ্যান্সারটা সিগনিফিকেন্টে বার করো, বা হয়তো মাস দিয়ে দিল, ভলিউম দিয়ে দিল, দিয়ে বললো যে ডেন্সিটিটা সিগনিফিকেন্টে বার করো। সো তখন কীভাবে করবো? একটা বড় সলিউশন, মানে প্রবলেম দিয়ে দিল, তার সলিউশনটা সিগনিফিকেন্টে বার করো, তখন কী করে করবো? তো সেই প্রসিডিওরটা আমরা দেখাবো। আর যে মেজারমেন্ট বলে যে একটা পার্ট আছে, এটা যদিও মেজারমেন্টের আন্ডারেই করছি, তো সেই পার্টটা আমরা সেকেন্ড ভিডিওতে রাখবো, নাহলে একটা ভিডিও অতিরিক্ত লেন্দি হয়ে গেলে বড় বোরিং লাগে দেখতে বা পড়তে। সো দ্যাটস ওটা আমরা একটা কমপ্লিট ভিডিও রাখবো, যেখানে এই সিগনিফিকেন্টের নিউমেরিক্যালসগুলো, এরার ক্যালকুলেশন, রাউন্ড আপ, আর যে ইনস্ট্রুমেন্ট স্ক্রু গেজ বা ভার্নিয়ার, সেই জিনিসগুলো ডিসকাস করা থাকবে। ওকে, সো ততদিনে এগুলো প্র্যাকটিস করতে থাকো, এগুলোর একটা কমপ্লিট হোমওয়ার্ক বা ডিপিপি শিট আমি দিয়ে দেবো, গ্রুপ থেকে ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওগুলো তার ভিতরে কমপ্লিট করো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থেকো, টাটা।